আসসালামু আলাইকুম। সো আজকে আমরা বিসিএস রিটেনের পানি চ্যাপ্টারটা শেষ করব। পানি চ্যাপ্টারটা আগে বিগত 1 বছর আগে এটার সম্পর্কিত একটা ক্লাস করেছিলাম, প্লাস নোট করেছিলাম। সুতরাং এই চ্যাপ্টারটা দেখেই মনের ভিতর আনন্দ হচ্ছে। কেননা আপনি যখন পড়া জিনিসটা একটু দেখবেন তখন মনে হবে ওফ, এটা তো আমি পারি। তো তখন আপনার ওই জিনিসটা যদি আপনার আবার নতুন করে চলে আসে, নতুন বই থেকে চলে আসে, তখন নিজের কাছে একটু হালকা লাগবে যে এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দরভাবে সহজভাবে পড়তে পারবো। এটা এটার মূল বৈশিষ্ট্য। যাই হোক, আমরা 10টা 30-এ পড়ার কথা থাকলেও 10টা 40 অলরেডি বেজে গিয়েছে। 11টা 30-এর মধ্যে আমরা আমাদের পড়াটা শেষ করব ইনশাআল্লাহ। মানে 11টা 30-এর মধ্যে যতটুকু পারি আমরা ততটুকু পর্যন্ত যাবো পানি চ্যাপ্টারটা। যদি চ্যাপ্টারটা মোটামুটি সহজ, এর জন্য দ্রুত আগাইতে পারবো। চলুন তাহলে শুরু করি যে বিগত সালে বিসিএস পরীক্ষায় পানি নিয়ে কি কি প্রশ্ন হয়েছে সেই বিষয়টা। 50তম বিসিএস এ কিন্তু পানি নিয়ে কিছু মানে প্রশ্ন হয়নি। 47তম বিসিএস, লাস্ট 47তম বিসিএস পর্যন্ত প্রশ্ন এসেছে। সুতরাং বলাই যায় যে 51তম বিসিএস এবং 52 53 এই বিসিএসগুলোতে পানি চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলুন আমরা আগে প্রশ্নগুলো দেখে আসি। যে 47তম বিসিএসে 3টা প্রশ্ন এসেছে, তার মধ্যে একটি হচ্ছে পানিতে তেজস্ক্রিয় পদার্থের উৎসগুলো কি কি। পানিতে তেজস্ক্রিয় পদার্থের উৎসগুলো কি কি, কোথা থেকে তেজস্ক্রিয় পদার্থ মিক্সড হয়। সাধারণ পানিতে কোন কোন তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়। পানি থেকে তেজস্ক্রিয় উপাদান দূর করার উপায়সমূহ উল্লেখ করুন। ওকে, সাধারণ পানিতে কোন কোন তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায় আর পানি থেকে তেজস্ক্রিয় উপাদান দূর করার যে উপায়সমূহ, সেই উপায়সমূহ কি করতে বলছে, উল্লেখ করতে বলেছে। যাই হোক, বাংলাদেশে পানির উৎস সংরক্ষণের ব্যবহারযোগ্য কিছু পদ্ধতি লিখুন। এটাও 47তম বিসিএস এ। এছাড়া 46তম বিসিএসে এসেছে পানি দূষণ কি, পানি দূষণের কারণ ও প্রতিকার। একদম সহজ প্রশ্নগুলি সাধারণত হয়ে থাকে দেখা যাচ্ছে। পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড লিখুন। পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব লিখুন। এছাড়াও হয়েছে পানি বিশুদ্ধকরণ বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। এছাড়া পানি দূষণ রোধে একজন নাগরিক হিসেবে আপনার কি করণীয় সেই বিষয়গুলো লিখুন। পানি ও ভারী পানির মধ্যে পার্থক্য কি, হাইড্রোজেন বন্ধনটা কি, পানি ও বরফের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব লিখুন। পানি বরফের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব লিখুন। এছাড়া ভবিষ্যতে বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় আপনার মতামত লিখুন। এছাড়া দূষিত পানযোগ্য পানির বৈশিষ্ট্য লিখুন। পানির বিওডি এবং টিডিএস কি। ওকে, পানি দূষণটা কি। এছাড়া পানি দূষণের কারণ ও প্রতিকার, এটা কিন্তু বিসিএস এ অলরেডি চলে এসেছিল, আমরা দেখেছি। এটা কিন্তু 38 বিসিএস একবার এসেছে। আর এছাড়াও আবার কোথায় দেখলাম যেন আমরা, এই যে 46তম বিসিএস। ওকে, তো একই প্রশ্ন রিপিট হয়েছে। বন্যার সময় দূষিত পানি কি কি উপায়ে বিশুদ্ধ করা যায়। বাংলাদেশের ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কীভাবে ফেলে, এই 37তম বিসিএস। এছাড়াও পরিবেশ রক্ষায় মিঠা পানির গুরুত্ব আলোচনা। সমতলে স্বাভাবিক বায়ুচাপে স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট, পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাদদেশে অপেক্ষা কত কম কেন, 37তম বিসিএস। এছাড়া ঈদের পরের দিন রহিম মিয়ার পুকুরে উচ্ছিষ্ট খাবার ফেলার প্রেক্ষিতে অ্যালগাল ব্লুম কি, আর মাছ শ্বাসকষ্টে খাচ্ছিল কেন, 35তম বিসিএস এসেছিল। এছাড়াও একদম 18তম বিসিএস পর্যন্ত এখান থেকে কিন্তু প্রশ্ন আসতো। 34তম বিসিএস এর পানি জীবাণুমুক্ত করতে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগের নাম লিখুন। যৌগটি কীভাবে পানি জীবাণুমুক্ত করে ব্যাখ্যা করুন। পুকুরের চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন, সাধারণ পানি ও কঠিন পানির মধ্যে পার্থক্যটা কি, আর্সেনিক কি, কীভাবে আর্সেনিক দূষণ রোধ করা সম্ভব বা আর্সেনিক দূষণ ঘটে, পানি দূষণ বলতে কি বুঝেন, ইহার উৎস কি কি, কি প্রক্রিয়া মাটি থেকে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক আসে, খর পানি ও মৃদু পানি কি, পানির ক্ষরতার কারণ কি এবং কিভাবে তা দূর করা যায়। তো এখানে অনেকগুলো প্রশ্ন এখান পর্যন্ত এসেছে। সমুদ্রের পানি পান করা যায় না কেন, সাধারণ পানি ও কঠিন পানি এর মধ্যে পার্থক্য লিখুন। সাধারণ পানি আর কঠিন পানি। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা আমাদের অধ্যায় শুরু করি। এখানে কিন্তু প্রশ্ন উত্তর আকারে লেখা নাই, একটা অধ্যায় দেওয়া। আমরা যেভাবে 9 10 অথবা ইন্টারমিডিয়েটে দেখেছি, অধ্যায় দেওয়া এবং অধ্যায়ের পরে প্রশ্নগুলো হয়, বা অধ্যায় পড়ি, অধ্যায় পড়ার পরে সেখান থেকে প্রশ্ন হয়, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিই। তো খুব সুন্দরভাবে আসলে দেওয়া হয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে বিষয়টা। বাংলাদেশের বিষয়াবলীর যে বিষয়টা, সেখানেও এভাবে দিলেই আমার মনে হয় যে একটু ভালোই হইতো, খারাপ না। এরপর লাগলে কয়েকটা প্রশ্ন ডেমো হিসাবে দিত, যেভাবে উত্তরটা করতে হয় সেটা করেনি তারা, ডাইরেক্ট প্রশ্ন উত্তর এভাবে করে দিয়েছে। তবে বিজ্ঞানে এই বিষয়টা ভালো করেছে ইনশাআল্লাহ। আমরা এটা থেকে ভালো একটা ফিডব্যাক পাবো আশা করি। চলুন তাহলে আমরা শুরু করি। পানির ধর্ম ও বৈশিষ্ট্য। ওকে, পানি পৃথিবীর সবচেয়ে সহজলভ্য ও অপরিহার্য তরল পদার্থ। পানি পৃথিবীর সবচেয়ে সহজলভ্য আর অপরিহার্য তরল পদার্থ। মানুষের শরীরে প্রায় 60 থেকে 75% পানি, 60 থেকে 75% পানি। মাছ মাংস ও শাকসবজি, মাছ মাংস ও শাকসবজি কি করে, মাছ মাংস শাকসবজির মতো খাদ্যদ্রব্য 60 থেকে 90% পানি থাকে।
পৃথিবী পৃষ্ঠের প্রায় 75% পানির দ্বারা আচ্ছাদিত। বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পানি 0°C তাপমাত্রায় জমে বরফে পরিণত হয়। এছাড়াও এটি তার গলনাঙ্ক। অপরদিকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা এটিএম চাপের অধীনে পানি 100°C ফুটে বাষ্পে পরিণত হয়, এটি স্ফুটনাঙ্ক। পানির অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। হাইড্রোজেন বন্ধন রয়েছে যার জন্য এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। যদি এই হাইড্রোজেন বন্ধন না থাকতো তবে পানি পৃথিবীতে তরল অবস্থায় টিকে থাকতে পারতো না। চাপ কমলে পানির স্ফুটনাঙ্ক কমে যায়। তাই পাহাড়ি অঞ্চলে বায়ু চাপ কম থাকার কারণে পানি নিচু তাপমাত্রাতেই ফুটে যায়। ওকে, তাই চাপ কমলে, যেমন এটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপ আর 1 এটিএম চাপে অধীনে এটা হচ্ছে 100°C তাপমাত্রা। কিন্তু যদি চাপ কমে তাহলে কি হবে? চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। এটা কিন্তু আমরা সবাই সাধারণ হিসেবেই জানি। ঠিক আছে, তাই একটা প্রশ্ন কিন্তু এসেছিল যে পাহাড়ে এই যে কত বিশেষ এটা, এটা হচ্ছে এই যে 37তম বিসিএসে এসেছিল যে সমতলে স্বাভাবিক বায়ুচাপে স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট, আর পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাদদেশ অপেক্ষা কম কেন? ওই যে চাপ কমে যায় এর জন্য স্ফুটনাঙ্ক কমে যায়। সুতরাং এই যে এভাবে করে হচ্ছে আমার উত্তরগুলো খুঁজে নিতে হবে। ওকে, প্রতিটা প্রশ্নের উত্তরই হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে লুকায়িত। ওকে, সো পানির ঘনত্ব 4°C তাপমাত্রা সর্বাধিক 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, 4°C তাপমাত্রা পানি সবচেয়ে ঘন। 0°C পানি বরফে পরিণত হলে ঘনত্ব কমে যায়। বরফে পরিণত হলে কি হয়? বরফে পরিণত হলে ঘনত্ব কমে যায়। আমরা দেখি যে বরফ বাবা এটা সত্য। তার মানে এখানে জমে ঘনত্ব বেশি থাকার কথা, কিন্তু না। 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ 4°C তাপমাত্রার পানিকে মাপলে আর ওই বরফকে মাপলে একই আয়তনে দেখা যাবে 4°C তাপমাত্রায় যে পানিটা রয়েছে তার ওজনটা বেশি। ওকে, আচ্ছা, তো এই বৈশিষ্ট্যের জন্যই মেরু ও শীতল অঞ্চলের বরফের নিচে পানি তরল অবস্থায় থাকে এবং জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। এই বৈশিষ্ট্যের জন্যই মেরু ও শীতল অঞ্চলে বরফের নিচে পানি তরল অবস্থায় থাকে। ওই যে শীতল অঞ্চলে বরফ মানে তরল থাকে, আর এই জন্যই জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে, কারণ 4°C তাপমাত্রায় হচ্ছে পানিটা রয়েছে। আর তাপ ধারণ ক্ষমতা, পানি প্রচুর তাপ শোষণ ও সঞ্চয় করতে পারে। পানি কি করে? পানি প্রচুর তাপ শোষণ ও সঞ্চয় করতে পারে। এই যে প্রচুর তাপ শোষণ ও সঞ্চয় করতে পারে, এর জন্যই কিন্তু যখন জলীয় বাষ্প বেশি থাকে বায়ুতে তখন কিন্তু আমরা গরম বেশি অনুভব করি। কেননা যখন ওই যে জলীয় বাষ্প বেশি থাকে ওই যে আমাদের গায়ে লেগে সেটা কি হয়? ওই ঘাম আকারে থাকে, তো পানি থাকে, তো কি হবে? ওই যে যখন ওই সময় তো তাপমাত্রাও মোটামুটি ভালোই থাকে, তো ওই তাপমাত্রার কারণে কি হয়? ওই যে আমার গায়ে থাকা যে ঘাম, এই ঘাম সে তাপটাকে শোষণ করে। এর জন্য আমার মানে যেটা না প্রাকৃতিক টেম্পারেচার তার চেয়ে আমার হচ্ছে ফিলিং টেম্পারেচার যেটাকে বলে, যেটা আমরা ফিল করি, সেই ফিলিং টেম্পারেচারটা বেশি হয়। ঠিক আছে, এর জন্য যখন দেখবে যে বৃষ্টি ভাবাপন্ন হবে বা জলীয় বাষ্প বেশি থাকবে, মেঘ ডাকে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমাদের গরমটা কিন্তু বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা, যদি বাতাস না থাকে, আর বাতাস থাকলে তো সেই ঘামটা বাতাসে উড়েই চলে যায়। ওকে, তখন তো আর ফিলিং টেম্পারেচার বেশি হওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, আমাদের প্রতিটা বিষয় একদম অ্যানালাইসিস করে পড়তে হবে। পুরোপুরি ব্যাখ্যা মানে মাথায় যদি একদম বেসিকটা ফুল ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ লিখতে গেলে আটকাবো না ইনশাআল্লাহ। এর তাপ ধারণ ক্ষমতা 1 ক্যালোরি গ্রাম পার ওই সেলসিয়াস। ওকে, এর ফলে পানি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আবহাওয়ার পরিবর্তনকে ধীর করে। ধীর করে এবং জীবজগতের জন্য উপযোগী পরিবেশ বজায় রাখে। মানবদেহ পানির উপস্থিতি দেহের তাপমাত্রা স্থির রাখতে সাহায্য করে। ওকে, বিদ্যুৎ পরিবাহিতা বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী নয়, কারণ এতে কোনো আয়ন থাকে না। বিশুদ্ধ পানি কি বিদ্যুৎ পরিবাহী নয়? বিশুদ্ধ পানিতে কোনো আয়ন, কারণ কি এতে আয়ন থাকে না। তবে এতে লবণ, অ্যাসিড ও ক্ষার দ্রবীভূত হলে, এটা তো আমরা পড়ে এসেছি কিন্তু। ওকে, ক্ষার ক্ষারের অধ্যায়, এইটা যদি তাহলে হচ্ছে কি হয়, এখানে এইগুলা থাকলে অ্যাসিড ক্ষার দ্রবীভূত যদি হয় তাহলে কিন্তু এখানে কি হবে? এখানে এখানে আয়ন সৃষ্টি হবে। কি হবে? এখানে আয়ন সৃষ্টি হবে। আর এই আয়ন সৃষ্টি হওয়ার ফলে কি হবে? আয়ন সৃষ্টি হওয়ার ফলে বিদ্যুৎ পরিবাহী হয়ে যাবে। ওকে, এই এই কারণে প্রাকৃতিক পানি যেমন নদী, খাল বা সমুদ্রের পানি বিদ্যুৎ পরিবাহিতা প্রদর্শন করে। আর পানি একটি অবধর্মী পদার্থ, এটি অ্যাসিডের উপস্থিতিতে ক্ষারের মতো এবং ক্ষারের উপস্থিতিতে অ্যাসিডের মতো আচরণ করে। বিশুদ্ধ পানির পিএইচ মান 7, অর্থাৎ এটি নিরপেক্ষ প্রকৃতির। বিশুদ্ধ পানির পিএইচ মান কত? বিশুদ্ধ পানির পিএইচ মান 7, অর্থাৎ এটি নিরপেক্ষ প্রকৃতির। মনে থাকে যেন। পানির গঠন, একটি পানির অণুতে 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেনের পরমাণু থাকে। ওকে, এটা আমরা সবাই জানি, যেমন H2O। হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধনে
হচ্ছে কিছু কিছু বিষয় হচ্ছে অনেক সময় মানে গুলিয়ে ফেলার মতো, তাই একটু দাগিয়ে রাখা উচিত যে সমযোজী বন্ধনে হচ্ছে এরা কি থাকে, সমযোজী বন্ধনে এরা আবদ্ধ থাকে। এছাড়া কি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় অণুটি পোলার প্রকৃতির হয়। তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় কি হয়, এটা পোলার প্রকৃতির হয়। পানির একটি পানির অণুতে এইচ বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। এটার বন্ধন কোণ কত, এটার বন্ধন কোণ 104.5 ডিগ্রি। এই পোলার প্রকৃতির কারণে পানি একটি সর্বজনীন দ্রাবক। এই পোলার প্রকৃতির কারণেই হচ্ছে কি এটি সর্বজনীন দ্রাবক। এই পোলার প্রকৃতির কারণেই হচ্ছে এটি সর্বজনীন দ্রাবক, অর্থাৎ ইউনিভার্সাল সলভেন্ট, ইউনিভার্সাল সলভেন্ট হিসেবে কাজ করে। বাস্তবে পানির অণুগুলো একা থাকে না, বরং তারা ক্লাস্টার আকারে একত্রিত হয়ে একটি জালিকা গঠন করে। হাইড্রোজেন বন্ধন যখন হাইড্রোজেন একটি মৌলের সাথে যুক্ত হয় তার হয় যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লোরিন, তখন আংশিক ধনাত্মক ও ঋণাত্মক চার্জ তৈরি করে। এক অণুর হাইড্রোজেন অপর অণুর অক্সিজেনকে আকর্ষণ করলে যে দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয় সেটি হাইড্রোজেন বন্ধন। এই বন্ধন পানির অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মূল কারণ। এর ফলে পানি তরল অবস্থায় থাকে, উচ্চ তাপমাত্রায় ফুটতে পারে এবং সহজে জমে যায় না। কি করে, এক অণুর হাইড্রোজেন অপর অণুর অক্সিজেনকে আকর্ষণ করলে যে দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয় সেটি হাইড্রোজেন বন্ধন। ওকে, এক অণুর হাইড্রোজেন অপর অণুর অক্সিজেনের আকর্ষণ করলে যে দুর্বল বন্ধনের সৃষ্টি হয় সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধন পানির অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মূল কারণ। এর ফলে পানি তরল অবস্থায় থাকে। এই বন্ধনের কারণে কি হয়, পানি তরল অবস্থায় থাকে এবং উচ্চ তাপমাত্রায় এটা হচ্ছে কি করে, ফুটতে শুরু করে। ওকে, হাইড্রোজেন বন্ধনের যে গুরুত্ব, হাইড্রোজেন বন্ধন পানির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যে প্রভাব ফেলে। ভৌত আর রাসায়নিক যে বৈশিষ্ট্য তাতে প্রভাব ফেলে। এই বন্ধনের কারণে পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উভয় তুলনামূলকভাবে বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উভয় তুলনামূলকভাবে কি হয়, বেশি হয়। এছাড়া তাপ ধারণ ক্ষমতা অত্যন্ত উচ্চ। জীবজগতের ক্ষেত্রে এইচ বন্ড, ডিএনএ আরএনএ প্রোটিনের গঠন, ডিএনএ আরএনএ ও প্রোটিনের গঠন ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এনজাইম ও সাবস্ট্রেটের বন্ধন গঠনে সহায়তা করে। এটি এনজাইম ও সাবস্ট্রেটের বন্ধন গঠনে সহায়তা করে এবং কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংকোচনে ভূমিকা রাখে। উদ্ভিদের কাণ্ড থেকে পাতায় পানি পানি পরিবহনের ক্ষেত্রেও এই হাইড্রোজেন বন্ধন অত্যন্ত কার্যকর। মেরু অঞ্চলে বরফ পানির উপর ভেসে থাকায় নিচের পানি তরল থাকে। ওকে, বরফ পানির অবস্থা নিচে, ফলে জলজ প্রাণীরা শীতে বেঁচে থাকতে পারে। তাই হাইড্রোজেন বন্ধনের যে গুরুত্ব, কি পরিমাণ গুরুত্ব, সেটা কিন্তু আমরা এটা থেকে পেয়ে গেলাম। ওকে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পানি একটি অপরিহার্য মাধ্যম। এটি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়াকে ত্বরান্বিত করে। বহু জৈব বিক্রিয়ার দ্রাবক হিসেবে বহু জৈব বিক্রিয়া কি করে, দ্রাবক হিসেবে কাজ করে। হাইড্রোজেন বন্ধন আমরা জানি। সর্বজনীন দ্রাবক হিসেবে পানি, পানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও কার্যকর দ্রাবক। সবচেয়ে শক্তিশালী আর কার্যকর দ্রাবক হচ্ছে কি পানি। এর কারণ হলো পানির অণুগুলো পোলার প্রকৃতির এবং পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ফলে আয়নিক ও পোলার যৌগ যেমন NaCl, NH4NO3 এবং গ্লুকোজ সহজেই পানিতে দ্রবীভূত হয়। এই কারণে পানি অজৈব ও জৈব উভয় প্রকার পদার্থ দ্রবীভূত করতে সক্ষম এবং একে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। তো এই প্রশ্ন আসতেই পারে যে সর্বজনীন দ্রাবক হিসেবে পানিকে কেন সর্বজনীন দ্রাবক বলা হয়। এই যে এটা শক্তিশালী কার্যকর দ্রাবক, এর কারণ হলো পানির অণুগুলো পোলার প্রকৃতির। এই যে কারণের পানিগুলো কি পোলার প্রকৃতির, পরস্পরের হাইড্রোজেন বন্ধন গঠন করে। ফলে আয়নিক পোলার যৌগ যেমন NaCl, NH4NO3 গ্লুকোজ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, NH4NO3 গ্লুকোজ সহজে পানি দ্রবীভূত হয়। এই কারণে পানিকে জৈব অজৈব উভয় প্রকার পদার্থ দ্রবীভূত করতে সক্ষম এবং অজৈব জৈব উভয় প্রকার পদার্থ দ্রবীভূত করতে সক্ষম, এবং একে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। তবে তেল ও চর্বির মতো অপোলার যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কারণ পানির অণুগুলো তাদের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। ওকে, সাধারণ পানি ও ভারী পানি, অর্ডিনারি অ্যান্ড হেভি ওয়াটার। সাধারণ পানি সাধারণ পানি H2O, দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনে গঠিত। সাধারণ পানি হচ্ছে H2O, দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনে গঠিত। এর ঘনত্ব তুলনামূলকভাবে কম। গলনাঙ্ক 0°C এবং স্ফুটনাঙ্ক 100°C। পৃথিবীতে এটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। আর ভারী পানিটা কি, ভারী পানির D2O, ওকে, দুটি ডিউটেরিয়াম বা ডি ও একটি অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত। দুইটি ডিউটেরিয়াম বা ডি আর একটি অক্সিজেন পরমাণু। ওকে, এখানে হাইড্রোজেন আর কিন্তু ডিউটেরিয়াম। ওকে, ডিউটেরিয়াম হলো হাইড্রোজেনের একটি সমস্থানিক আইসোটপ। হাইড্রোজেনের সমস্থানিক আইসোটপ, যার নিউক্লিয়াসে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে। ভারী পানির ঘনত্ব সাধারণত পানির তুলনায় বেশি।
এই প্রশ্নটা কিন্তু এসেছিল। ওকে, গলনাঙ্ক হচ্ছে 3.82 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু গলনাঙ্কটা দেখছেন, যেখানে পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, সেখানে কিন্তু এখানে প্রায় 4 ডিগ্রি কাছাকাছি। আর হচ্ছে স্ফুটনাঙ্ক 101.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, প্রকৃতিটি খুবই অল্প পরিমাণে বিদ্যমান। ভারী পানি নিউক্লিয়ার রিয়াক্টের রিয়াক্টরে শীতলকারক ও নিউট্রন ধীর গতিকারক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি জীব রসায়ন গবেষণায়, যেমন শোষণ ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিশ্লেষণে এবং এনএমআর স্পেকট্রোস্কোপিতে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে চৌম্বক ক্ষেত্র অধ্যয়নে ব্যবহৃত হয়। এটা কি করে? ভারী পানি নিউক্লিয়ার রিয়েক্টরের শীতলকারক ও শীতলকারক আর নিউট্রন ধীরগতিকারক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি জীব রসায়ন গবেষণায়, যেমন শোষণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিশ্লেষণ এবং এনএমআর স্পেকট্রোস্কোপিতে পরমাণু নিউক্লিয়াস চারপাশে চৌম্বক ক্ষেত্র অধ্যয়নে ব্যবহৃত হয়। পরমাণু নিউক্লিয়াসের চারপাশে চৌম্বক ক্ষেত্র অধ্যয়নে ব্যবহৃত হয়। তো এটার কাজগুলো আমরা দেখে ফেললাম। আপেক্ষিক গুরুত্ব: কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তনের পানির ভরের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকেই প্রমাণ পদার্থ হিসেবে ধরা হয়, কারণ এই তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয়। ওকে, কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তনের পানির ভরের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তনের পানির ভরের অনুপাতকে কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, যার সম আয়তনের অনুপাতকেই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। এই তাহলে আপেক্ষিক গুরুত্ব আশা করি ক্লিয়ার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে প্রমাণ পদার্থ হিসেবে ধরা হয়, কারণ এই তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক। পানির বিশেষ বৈশিষ্ট্য: পানির হাইড্রোজেন পানির হাইড্রোজেন বন্ধন পানির হাইড্রোজেন বন্ধন ও পোলার প্রকৃতির কারণে এতে বহু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। পানির হাইড্রোজেন বন্ধন ও পোলার প্রকৃতির কারণে এতে বিশেষ বহু বৈশিষ্ট্য দেখা যায়। বরফ পানির ওপর ভাসে, কারণ এর অণুগুলো ফাঁপা জালিকা তৈরি করে। বরফ পানির ওপর ভাসে কারণ এর অণুগুলো ফাঁপা জালিকা তৈরি করে, ফলে ঘনত্ব কমে যায়। পানি সর্বজনীন দ্রাবক, কারণ অধিকাংশ লবণ, গ্যাস ও জৈব যৌগ এতে দ্রবীভূত হয়। পানির পৃষ্ঠটান অত্যন্ত বেশি, যার ফলে ছোট পোকামাকড় পানির উপর হাঁটতে পারে। পানির পৃষ্ঠটান অনেক বেশি, তাই ছোট পোকামাকড় কি করে? এই পানির উপর হাঁটতে পারে। ক্যাপিলার অ্যাকশন এর কারণ উদ্ভিদের কাণ্ডের ভেতর দিয়ে পানি উপরের দিকে উঠতে পারে। ক্যাপিলার অ্যাকশন এর কারণে উদ্ভিদের কাণ্ডের ভিতর দিয়ে পানি উপরের দিকে উঠতে পারে। এছাড়া পানির উচ্চ বাষ্পীভবন তাপ মানুষের দেহকে ঘামের মাধ্যমে ঠান্ডা রাখতে সাহায্য করে। পানিচক্র: পানি পৃথিবীতে এক অবিরাম প্রাকৃতিক চক্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সূর্যের তাপ শক্তি এই চক্রের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। প্রক্রিয়া ধাপে ধাপে ঘটে। প্রথমে বাষ্পীভবন, প্রস্বেদন, এরপরে হচ্ছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ রূপান্তর, সেখান থেকে বৃষ্টিপাত, বৃষ্টির পানি ভূমিতে পড়ে রান অফ, ভূ অনুপ্রবেশ। এর প্রক্রিয়ার মাধ্যমে নদী, হ্রদ, ভূগর্ভ পানির স্তরে ফিরে যায়। উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ায় বিপুল জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়, যা পরবর্তীতে আবার বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। এই অবিরাম পানি চক্র পৃথিবীর সমুদ্র স্থল ও বায়ুমণ্ডলের মধ্যে সমতা বিশ্ব বজায় রাখে এবং প্রকৃতির এক প্রকার ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে পানি পরিশোধনেও সহায়তা করে। সোর্স অফ ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার ইন বাংলাদেশ: পানির সামগ্রিক প্রাপ্যতা: পৃথিবীতে মোট পানির প্রায় 90% সমুদ্র ও মহাসাগর অবস্থান করতেছে। অর্থাৎ 90% কোথায়? সমুদ্র তো মহাসাগর, তার মানে সবই লবণাক্ত। জলমগ্ন সরাসরি পানি ও কৃষিকাজে ব্যবহারযোগ্য নয়। প্রায় 2% পানি মেরু অঞ্চলে ও হিমবাহে বরফ আকারে জমাট অবস্থায় রয়েছে। এখান থেকে আবার 2% কি? 2% রয়েছে আবার হিমবাহ আকারে। ওকে, মেরু অঞ্চলে বাকি থাকে মাত্র 1%। যেই 1% পানি হচ্ছে কি করে? নদী, খাল, বিল, পুকুর, ভূগর্ভস্থ স্তরে পাওয়া যায়, যা মানব জীবনে, অর্থাৎ পুরো 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ পানি, যেটা হচ্ছে কি করতে পারি আমরা? পানযোগ্য। কিন্তু এর সম্পূর্ণটা পাওয়া সম্ভব না, কারণ বেশিরভাগই রয়েছে ভূগর্ভস্থ, খাল, বিল, নদী, হ্রদ ইত্যাদি, যা মানব জীবনের উপযোগী মিঠা পানি হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীর এই স্বল্প মিঠা পানি মানুষের দৈনন্দিন জীবন, কৃষি, শিল্প ও জীব বৈচিত্র্য রক্ষার মূল ভরসা। মিঠা পানি: যে পানিতে অতিরিক্ত লবণ, খনিজ, বর্জ্য পদার্থ দ্রবীভূত থাকে না এবং যার পিএইচ সাধারণত 6.5 থেকে 7.5 মধ্যে, তাকে মিঠা পানি বলে। লবণ, খনিজ, বর্জ্য পদার্থ দ্রবীভূত থাকে না, তাকেই হচ্ছে মিঠা পানি বলে। এটি হচ্ছে কি? এটি স্বচ্ছ।
এটা স্বচ্ছ, এটা গন্ধহীন, এটা স্বাদহীন, যা জীবনের জন্য অপরিহার্য। মিঠা পানির প্রধান উৎসগুলো কি কি? হিমবাহ ও তুষার পৃথিবীর মোট পানির প্রায় 2% ধারণ করে এবং এই বরফে সংরক্ষিত পানি সমগ্র মিঠা পানির প্রায় 66%। সমগ্র মিঠা পানির আবার 66%ই হচ্ছে কি হিমবাহ আকারে হচ্ছে কি করে আছে, জমে আছে। হিমবাহ গলে ধীরে ধীরে নদী ও হ্রদের মাধ্যমে পানি প্রবাহিত হয়, যা পরোক্ষভাবে মানুষের পানির চাহিদা পূরণে ভূমিকা রাখে। বৃষ্টির পানি হলো প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ ও প্রাকৃতিক পানি। বৃষ্টির পানি হচ্ছে সবচেয়ে প্রাকৃতিক পানি। এটি মূলত পানি পতিত পানির মতো, কারণ এটি বাষ্পীভবন ও ঘনীভবনের মাধ্যমে তৈরি হয়। বৃষ্টির পানি ব্যবহার করলে পানির অভাব পূরণ করা যায় এবং এটি ভূগর্ভস্থ পানির উপর চাপ কমায়। নদীর পানি মিঠা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। বৃষ্টি, ঝর্ণা, হিমবাহের বরফ গলা পানি নদীর প্রবাহ সৃষ্টি করে। বাংলাদেশের নদীর পানি কৃষিকাজ, মাছ চাষ ইত্যাদিতে ব্যবহৃত হয়, যা পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 20% জুড়ে আছে। এটি এটি মাটি ও বালু স্তরের নিচে সঞ্চিত থাকে এবং নলকূপের মাধ্যমে উত্তোলন করে পানীয়, সেচ ও শিল্প কারখানায় ব্যবহৃত হয়। মিঠা পানির যে গুরুত্ব, মিঠা পানি মানুষের জীবনধারার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রান্না ও পানীয় হিসাবে মিঠা পানি অপরিহার্য, কারণ এতে খাবার সহজে সিদ্ধ হয় ও স্বাদ ভালো থাকে। কৃষিক্ষেত্রে এটি সেচের জন্য অপরিহার্য উপাদান, যা খাদ্য উৎপাদনের ভিত্তি তৈরি করে। শিল্প কারখানায় বয়লার ঠান্ডা রাখা, যন্ত্রপাতি পরিষ্কার রাখা এবং তাপ অপচয় রোধে পানি ব্যবহৃত হয়। গৃহস্থলীর কাজে যেমন কাপড় ধোয়া, পরিষ্কার এই কাপড়ের দাগ না পড়া, সর্বক্ষেত্রে মিঠা পানির ভূমিকা রয়েছে। মৎস্য চাষে, পশু পাখির জীবনধারায় নদী, নালা, জলাশয়ের পানি প্রধান পানীয় উৎস, ইত্যাদি ইত্যাদি আর কি। জলজ উদ্ভিদের পানির ভূমিকা। জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ পানির পরিবেশের সাথে মানিয়ে জীবন ধারণ করে। কচুরিপানা, খুদিপানা, শ্যাওলার মতো উদ্ভিদ পানির উপরিভাগে ভেসে থাকে, আর শাপলা, কলমি, হেলঞ্চার মতো উদ্ভিদ পানির নিচে ডুবে থাকে অথবা আংশিকভাবে ভাসে। এসব উদ্ভিদ শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে, আর এ হচ্ছে যা পানির নিচে থাকা প্রাণীদের যে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ভারসাম্য রক্ষায় এই উদ্ভিদগুলোর ভূমিকা অনস্বীকার্য। জলজ প্রাণীতে পানি জলজ প্রাণীতে পানির ভূমিকা। মাছ ও অন্যান্য জলজ প্রাণী ফুলকার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন না থাকলে তারা শ্বাস নিতে পারবে না। যদি পানিতে রাসায়নিক সার, কীটনাশক বা শিল্পজাত মিশে যায়, তবে পানির অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলে মাছ ও অন্যান্য প্রাণী মারা যায়। মাছের মৃত্যুর ফলে মানুষের প্রোটিনের ইত্যাদি আর কি। বাংলাদেশের পানির উৎস। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে পানির উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়, ভূ উপরিস্থ আর ভূগর্ভস্থ। তো উপরিস্থ পানির উৎসটা কি সেটা আমরা সবাই জানি, নদী, নালা, খাল, বিল, পুকুর, হ্রদ ইত্যাদি। ওকে। আর হচ্ছে আমরা যদি ভূগর্ভস্থ পানি যাই তাহলে কি হবে, বাংলাদেশের ভূগর্ভস্থ পানি প্রধানত নলকূপের মাধ্যমে উত্তোলন করা হয়। এছাড়া এটি শহর গ্রামীণ উভয় এলাকার জন্য উৎস। সাধারণত 50 থেকে 200 মিটার গভীরতায়, 50 থেকে 200 মিটার গভীরতায় এই পানি পাওয়া যায়। ঐতিহ্যবাহী কূপ ও কুয়ার ব্যবহার ইতিহাস অনেক পুরানো, যদিও এখন নলকূপ বেশ প্রচলিত। আর হিমবাহ বা বরফগলা পানি, হিমালয় পর্বতের বরফগলা পানি বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎস হিসেবে কাজ করে। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা নদীর প্রবাহে এই হিমবাহ থেকে উৎপন্ন পানি বাংলাদেশের দিকে প্রবাহিত হয় এবং কৃষি, মাছ চাষ মানব জীবনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখে। সমুদ্রের পানি বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত। বঙ্গোপসাগর পানি লবণাক্ত, তাই এটি সরাসরি পানীয় হিসেবে ব্যবহার করা যায় না, তবে ডিস্যালিনেশন বা লবণমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই পানি বিশুদ্ধকরণ করে ব্যবহার করা যায়। শিল্প কারখানায় ব্যবহার করা সম্ভব। বর্তমানে উপকূলীয় শিল্প, বিদ্যুৎ কেন্দ্র এবং শীতলীকরণ ব্যবস্থায় এই পানি ব্যবহৃত হচ্ছে। অন্যান্য যে উৎসগুলো রয়েছে, পার্বত্য অঞ্চলে ঝর্ণা, ফোয়ারার প্রাকৃতিক ইত্যাদিভাবে বাংলাদেশের প্রধান পানির যে উৎস ও তাদের ব্যবহার। বাংলাদেশের পানির উৎসকে ব্যবহারের ভিত্তিক বিশ্লেষণ করলে নদী, নালা, সেচ, পরিবহন, মাছ ধরা, গৃহস্থলীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্রদ ও বিলের পানীয়, মাছ চাষ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। গ্রামীণ সমাজে পুকুরে রান্না, স্নান ইত্যাদি। আর প্রাকৃতিকভাবে বিশুদ্ধ ভূগর্ভস্থ পানি যেমন নলকূপ ও কূপ উত্তোলিত, এগুলো একদম সাধারণ জিনিস। পানির গুণগত মান নির্ণয়। পানি জীবনে অপরিহার্য উপাদান, কিন্তু সব পানি বিশুদ্ধ নয়। পানির গুণগত মান নির্ভর করে এতে উপস্থিত ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের উপর। এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় পানি ও কৃষি ও সেচ শিল্প কারখানায় ব্যবহার উপযোগী কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করেছে, যেগুলোর মাধ্যমে পানির বিশুদ্ধতা যাচাই করা হয়। রং ও স্বাদ। যেমন হচ্ছে বিশুদ্ধ পানি কি হবে, স্বাভাবিক, বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন, যেটা আমরা পড়েছি মিঠা পানি, গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন। ওকে। পানিতে লৌহ, তামা, জৈব পদার্থ বা শ্যাওলা মিশলে এর রং পরিবর্তিত হয়। দুর্গন্ধ ও কটু স্বাদ পানি দূষণের ইঙ্গিত দেয়। এটা হচ্ছে রং, স্বাদ দ্বারা আমি পানি কিভাবে চিনবো সেই একটা বিষয়। এছাড়া ঘোলাভাব। পানিতে মাটি, বালি, কাদা, জৈব পদার্থ মিশে গেলে পানি ঘোলা হয়। অতিরিক্ত ঘোলাভাবের ফলে সূর্যের আলো পানির নিচে পৌঁছাতে পারে না, ফলে সালোক সংশ্লেষণে বাধা হয়। ওকে। এছাড়াও হচ্ছে কি, এই ঘোলার কারণে হচ্ছে অক্সিজেন কিন্তু থাকবে না, যার ফলে হচ্ছে এই মাছ বা জলজ প্রাণীদের জন্য যা হুমকি স্বরূপ। এতে জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রে বিঘ্ন ঘটে। এটা তো বললামই। মানবদণ্ড। এটা হচ্ছে টার্বিডিটি হবে 5 NTU।
এর সমান অথবা এর নিচে, এর বেশি হওয়া যাবে না। তাই ঘোলাভাবের মানদণ্ড কত? 5 এনটিইউ। এনটিইউ অর্থ কি? নেফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট, নেফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট। ওকে। আর পিএইচ, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, পটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচ পানির অম্লতা, অ্যাসিডিটি বা খারত্ব নির্দেশ করে। শুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7 অর্থাৎ নিরপেক্ষ, আর মিঠা পানিতে আমরা বললামই 6.5 থেকে 7.5। আচ্ছা, এর পিএইচ 6.5-এর নিচে হলে এটা অম্লীয় হবে, আর 8.5 হলে তা হচ্ছে কি হবে? 8.5-এর বেশি হলে সেটা কটু স্বাদযুক্ত হবে। ওকে। আচ্ছা, দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, ডিও। ওকে, দ্রবীভূত অক্সিজেন কাকে বলে, বিওডি কাকে বলে, আর সিওডি কাকে বলে? তো ডিও, বিওডি আর সিওডি তিনটা আলাদা পার্ট। ওকে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে, পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকবে সেটা হচ্ছে ডিও। ওকে, এটি বায়ুমণ্ডল থেকে উদ্ভিদের শ্বাসনিঃশ্বাস প্রক্রিয়ায় আসে। জলজ প্রাণী বেঁচে থাকার জন্য অপরিহার্য। দূষিত পানিতে জৈব পদার্থ ভাঙতে বেশি অক্সিজেন খরচ হয়, ডিও কমে যায়। মানদণ্ড ডিও 5 থেকে 9 ppm, 5 থেকে 9 ppm ডিও এর মান। বান্দরও থাকতে হয় 5 থেকে 9-এর মধ্যে। 5 ppm এর নিচে গেলে মাছ ও জলজ প্রাণী মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন, পানিতে কতক্ষণ দ্রবীভূত অক্সিজেন আছে সেটা হচ্ছে ডিও। তার মানে এটা যত বেশি হবে তত ভালো হবে, সেক্ষেত্রে তত অক্সিজেন বেশি পাওয়া যাবে। ডিওডি, পানিতে উপস্থিত জীবাণু দ্বারা জৈব পদার্থ ভাঙতে যে পরিমাণ অক্সিজেন বা ডিও প্রয়োজন, অর্থাৎ পানিতে যে পরিমাণ জৈব আছে, বায়োকেমিক্যাল আছে, এটারে ভাঙতে যে পরিমাণ ডিও লাগবে। তার মানে কি, যদি কি হয়, মানদণ্ড হচ্ছে কত? 3-র নিচে। কারণ যদি বেশি ডিও লাগে তার মানে কি, সেখান পানিটা অনেক বেশি অশুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ নয়। ঠিক আছে, বিষাক্ত আর কি যাকে বলা যাবে ডাইরেক্ট। সিওডির ক্ষেত্রেও সেম, অর্থাৎ যত পরিমাণ কেমিক্যাল যা আছে এটা ভাঙতে যত পরিমাণ এই অক্সিজেন লাগবে সেটা হচ্ছে এই সিওডি। সুতরাং এখানেও এটা যত বাড়তি হবে ততই কি খারাপ। ওকে, যাই হোক। তো হচ্ছে পানিতে উপস্থিত জীবাণু দ্বারা জৈব পদার্থ ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটি বিওডি। পানি দূষণ মাত্রা নির্ণয় করা যায়। দূষিত নদী খালের পানিতে বিওডি অনেক বেশি হয়, আর মানদণ্ড হচ্ছে এটা 3 নিচে থাকতে হয়, নয়তুই 3 অথবা 3 নিচে, 3 ppm। বিওডি মান যত বেশি পানি তত বেশি দূষিত। ঠিক আছে, তার মানে তো অনেক বেশি অক্সিজেন লাগতেছে, তার মানে এটা যত বেশি অক্সিজেন লাগতেছে তার মানে কি এইটার দূর করার জন্য যত বেশি অক্সিজেন লাগবে তার মানে এটা তত বেশি দূষিত, এর জন্য বেশি অক্সিজেন প্রয়োজন হবে। সিওডির ক্ষেত্রে সেম একই। পানিতে সব ধরনের জৈব যৌগ অক্সিডাইজ করতে যে অক্সিজেন প্রয়োজন তাকে সিওডি বলে। সিওডি সাধারণত বিওডির চেয়ে বেশি, কারণ এতে রাসায়নিকভাবে অক্সিজেন ব্যবহারের হিসাব করা হয়। গুরুত্ব সিওডি বেশি হলে শিল্প বর্জ্য বা রাসায়নিক দূষণে আক্রান্ত গ্রহণযোগ্য মান 10 ppm এর নিচে। আচ্ছা, তো পুনরূপ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, পরিমাপ পদ্ধতি জীবাণুর মাধ্যমে জৈব পদার্থের পচন আর রাসায়নিক জারণ। সময়কাল প্রায় 5 দিন লাগে 20 ডিগ্রি সেলসিয়াসে, আর সিওডিতে মাত্র প্রায় 3 ঘন্টা লাগে। আর মাপা পদার্থ শুধুমাত্র পচনশীল জৈব পদার্থ, আর এখানে সব ধরনের জৈব পদার্থ। মানবা তুলনা তুলনামূলকভাবে কম, সর্বদা বেশি। মোট দ্রবীভূত কঠিন পদার্থ, মোট দ্রবীভূত কঠিন পদার্থ, পানিতে দ্রবীভূত সব আয়নিক, আণবিক ও কলয়েড পদার্থের মোট পরিমাণ। মোট দ্রবীভূত কঠিন পদার্থ কি? টোটাল ডিজলভ সলিডস, টিডিএস। ওকে, মোট দ্রবীভূত কঠিন পদার্থ, টোটাল ডিজলভড সলিডস। পানিতে দ্রবীভূত সব আণবিক ও কলয়েড পদার্থের মোট পরিমাণ হলো টিডিএস। ওকে, আণবিক ও কলয়েড পদার্থের মোট পরিমাণ। এতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি আর কি। আয়ন, আণবিক ও কলয়েড, আণবিক ও কলয়েড কি পদার্থের মোট পরিমাণ, এটা হচ্ছে কি টিডিএস। মানদণ্ড হচ্ছে কত? 500 ppm এর নিচে থাকবে হু অনুযায়ী। ওকে, টিডিএস 1000 ppm, 1000-এর নিচে থাকবে টিডিএস হলে পানির লবণাক্ত পানযোগ্য নয়। এটা কি হবে? 500 ppm এর সমান অথবা এর নিচে হবে পানের জন্য আর কি। আর টিডিএস যদি কি হয় 1000-এর চেয়ে বেশি হয়ে যায়, টিডিএস যদি কি হয় 1000 ppm এর চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু সেটা কি অবশ্যই সেটা লবণাক্ত ও পানযোগ্য নয়। টিডিএস বেশি হলে স্বাদ নষ্ট হয়, পাইপে স্কেল জমে, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। ওকে, তো ক্ষতিকর ধাতু, পানিতে উপস্থিত আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম, পারদ ইত্যাদি ধাতু অত্যন্ত বিষাক্ত। দীর্ঘমেয়াদী এগুলো ক্যান্সার, কিডনি রোগ, স্নায়ু ক্ষতি ইত্যাদি ঘটায়। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আর্সেনিক দূষণ। আর্সেনিক মানদণ্ড কত? এর মানদণ্ড হচ্ছে, আর্সেনিকের মানদণ্ড 0.01 মিলিগ্রাম পার লিটার, এর সমান অথবা এর সমান অথবা এর কম হতে হবে। ওকে, লেড, এটা কি? এটাও 0.01, এর মার্কারি 0.001। ওকে, আচ্ছা। জীবাণু উপস্থিতি, দূষিত পানিতে
ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো কোলি, অর্থাৎ ইকোলি। ওকে, ইকোলি এর উপস্থিতি মলবাহিত দূষণের লক্ষণ। ওকে, ইকোলির মানদণ্ড হচ্ছে ইকোলি থাকবে কত, 0/100 ml, অর্থাৎ একদম শূন্য থাকবে। পানীয় জলে কোনো ইকোলি থাকা চলবে না। পানীয় জলে কি থাকা চলবে, কোনো ইকোলি থাকা চলবে না। পানির ক্ষরতা, কারণ পানির ক্ষরতা কারণ পানিতে দ্রবীভূত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়ন প্রভাব সাবান ফেনা কম হয়। পানিদের ক্ষরতা কি হয়, পানির ক্ষরতা হচ্ছে পানিতে দ্রবীভূত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের জন্য হচ্ছে পানির ক্ষরতা হয়। সাবান ফেনা কম হয়, পাইপে ও বয়লারে স্কেল জমে। ধরন অস্থায়ী ক্ষরতা, বাইকার্বনেট আয়নজনিত উত্তাপে দূর হয়। অস্থায়ী ক্ষরতা কি, বাইকার্বনেট আয়নজনিত উত্তাপে দূর হয়। ওকে, স্থায়ী ক্ষরতা ক্লোরাইড বা সালফেট আয়নজনিত উত্তাপে দূর হয় না, রাসায়নিক প্রক্রিয়ায় এটাকে দূর করতে হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভৌত রাসায়নিক মানদণ্ড হচ্ছে তাপমাত্রা বেড়ে গেলে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায়, তাপমাত্রা বাড়লে অক্সিজেন কমে যাবে। লবণাক্ততা, অতিরিক্ত লবণ জলজ প্রাণী ও ফসলের জন্য ক্ষতিকর। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় দূষণ ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। পানিতে তেজস্ক্রিয় পদার্থের যে উপস্থিতি, তেজস্ক্রিয় পদার্থ ও রেডিও অ্যাক্টিভ পদার্থ হলো এমন উপাদান যা স্বাভাবিকভাবে বা মানবসৃষ্টভাবে বিকিরণ ওকে নির্গত করে। যখন এই পদার্থগুলো ভূগর্ভস্থ বা পৃষ্ঠস্থ পানিতে মিশে যায় তখন তাকে বলা হয় পানিতে তেজস্ক্রিয় দূষণ। আর উৎস কি, পানিতে এটা কিন্তু এসেছিল তেজস্ক্রিয় দূষণের উৎস এই 47 বিসিএসে, খুবই গুরুত্বপূর্ণ টার্মস। ওকে, পানিতে তেজস্ক্রিয় পদার্থ আসতে পারে বিভিন্ন উৎস থেকে। প্রাকৃতিক উৎস, যেমন শিলা, মাটি বা ভূগর্ভস্থ খনিজে থাকা ইউরেনিয়াম, রেডিয়াম, থিওরিয়াম প্রভৃতি উপাদান থেকে। প্রাকৃতিক উৎস হচ্ছে শিলা, মাটি বা ভূগর্ভস্থ খনিজে থাকা ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি প্রভৃতি থেকে। এছাড়া মানবসৃষ্ট উৎস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চিকিৎসায় ব্যবহৃত রেডিও আইসোটপ, খনি কার্যক্রম, শিল্প বর্জ্য, পরমাণু বিস্ফোরণ এসব পদার্থ মিশে আসতে পারে। স্বাস্থ্যের উপর যে প্রভাব, বলতো পানির মাধ্যমে শরীরে প্রবেশ করলে কি হয়, কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে, ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাবে, হাড় কিডনি ক্ষতিগ্রস্ত হবে, শিশুদের বিকাশের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে রোডিয়াম ইউরেনিয়াম। এই যে শিশুদের বিকাশে যে সমস্যা দেয়, এই জাপানে হিরোশিমা নাগাসাকিতে যে হচ্ছে বিস্ফোরণটা ঘটাইলো, সেখানে এখন পর্যন্ত হচ্ছে কি হয়, এই যে শিশুরা যে জন্মগ্রহণ করে তারা কিন্তু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে না। তার মানে এটার যে ভয়াবহতা কতটা সেটা আমরা কিন্তু সেই উদাহরণটা এখানে টেনে দিতে পারি। আচ্ছা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পানির উৎস বেছে নেওয়ার আগে রেডিও অ্যাক্টিভ টেস্টিং করা উচিত। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কীভাবে করব, যে পানির উৎস বেছে নেওয়ার আগে রেডিও অ্যাক্টিভ টেস্টিং করা উচিত। প্রয়োজনে রিভার্স অসমোসিস বা আয়ন বিনিময় পদ্ধতির পরিশোধন করা। পানির উৎস বেছে নেওয়ার আগে রেডিও অ্যাক্টিভ টেস্টিং করা। প্রয়োজনে রিভার্স অসমোসিস বা আয়ন বিনিময় পদ্ধতির পরিশোধন করা যায়। পারমাণবিক বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও নিষ্পত্তি করা অত্যন্ত জরুরি। পানির গুণগত মান ও সূচকসমূহ WHO মানদণ্ড পিএইচ, এটা আমরা হচ্ছে একবার জাস্ট সবগুলো তো পড়ে আসলাম, এবার এক নজরে টেবিলের মাধ্যমে দেখব যে পিএইচ হবে 6.5 থেকে 8.5, অম্লতার ক্ষারক নির্দেশ করে। ডিএ হবে 5 থেকে 9, বিওডি হবে কত বলেন তো, 3 সমান অথবা 3 ppm এর নিচে। আর সিওডি কত হবে, 10 ppm এর সমান অথবা নিচে। টিডিএস কত হবে, টিডিএসটা আমার মনে নাই, 500 ppm এর নিচে হবে। আর 1000 ppm এ গেলে কিন্তু এটা একদম লবণীয় এবং মানে লবণাক্ত, আর এটা একদম পানযোগ্য নয়। ওকে, তো টার্বিডিটি কি 5 NTU এর নিচে হবে, আর্সেনিক 0.01 এর নিচে হবে, মার্কারি কিন্তু 0.001 এর নিচে হবে, মানে সমান অথবা নিচে হবে আর কি। আর ইকুয়ালি হবে 0/100 মিলিগ্রামে 0 হতে হবে, ঠিক আছে। ওকে, তো পানির দূষণ, পানির দূষণের প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন, মিঠা পানির উপর প্রভাব, পানির বিশুদ্ধকরণ, মোটামুটি একটা হিউজ এখন পর্যন্ত বাকি। চলুন আমরা যতদূর পারি শেষ করি। আমাদের আর 15 মিনিট আছে, যদি আমরা 10 মিনিটের মধ্যে যতটুকু পারবো ততটুকু শেষ করব। পানি যে দূষণ, পানির মান নষ্ট হয়ে যখন তা মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তখন তাকে পানি দূষণ বলে। দূষণের উৎস হতে পারে পদার্থ, রাসায়নিক, জীবাণু কিংবা শক্তি, যেমন তাপ ও তেজস্ক্রিয়তা। এই সমস্ত উপাদান পানির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এবং একে অযোগ্য করে তোলে মানুষের ও প্রাণীকুলের ব্যবহারের জন্য। পানি দূষণের যে উৎস, সেই উৎসগুলো কি কি, প্রাকৃতিক উৎস, মানবসৃষ্ট উৎস। প্রাকৃতিক উৎসগুলো কি কি, প্রকৃতিতে কিছু ক্ষেত্রে পানি দূষণ ঘটে। বন্যা ও ঝড়ের সময় পলি ও সেডিমেন্ট এবং জৈব কণা পানিতে মিশে গিয়ে ঘোলাভাব সৃষ্টি করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত অ্যাশ ও খনিজ পদার্থ পানির সাথে মিশে তার গুণগত মান নষ্ট করে। এছাড়াও মৃত প্রাণী ও উদ্ভিদের পচন প্রক্রিয়ার
মাধ্যমে পানিতে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং পানির জৈব লোড বৃদ্ধি পায়। মানবসৃষ্ট যে উৎস সে উৎসগুলোর মধ্যে রয়েছে মানুষের কার্যকলাপ। বর্তমানে পানি দূষণের সবচেয়ে বড় কারণ শিল্প কারখানা, যেমন ট্যানারি, টেক্সটাইল, কেমিক্যাল ও কাগজ কল ইত্যাদি থেকে নির্গত বর্জ্য, সীসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক এর মতো ভারী ধাতু এবং বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মাটিতে মিশে কৃষিক্ষেত্রে ব্যবহৃত নাইট্রেট ও ফসফেট সার এবং কীটনাশকে বৃষ্টির পানির সাথে ধৌত হয়ে জলাশয়ে প্রবেশ করে এবং ইউট্রোফিকেশন প্রক্রিয়া ঘটায়, যা জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। গৃহস্থলীর বর্জ্য ও পয় প্রণালী থেকে আসা অপরিশোধিত সুয়ারেজ ও ডিটারজেন্ট পানিতে জীবাণু, সারফেক্ট্যান্ট এবং অন্যান্য দূষণ বৃদ্ধি করে। নৌযান, জাহাজ থেকে নির্গত তেল, ক্রুড অয়েল, গ্রিজ পানির উপর এক ধরনের স্তর তৈরি করে, খনিজের বিনিময় ইত্যাদি করে। তাদের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আমার মনে হয় নাই। যাই হোক, দূষণের শ্রেণী বিভাগ। পানি দূষণকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কি? ভৌত, রাসায়নিক আর জৈব। ভৌত জিনিসটা কি? পানির ঘোলা ভাব, রং, গন্ধ, তাপমাত্রা বৃদ্ধি, স্থগিত কণার উপস্থিতি এ ধরনের পরিবর্তন পানি দৃষ্টিকটু হয়ে যায় এবং প্রাকৃতিক আলো পানির নিচে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। আর রাসায়নিক দূষণটা তো আমরা মোটামুটি সবাই জানি যে ঘটে ভারী ধাতু, সীসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, অ্যাসিড, ক্ষার, তেল, ডিটারজেন্ট, কীটনাশক, তেজস্ক্রিয় পদার্থ পানিতে মিশে এগুলো কি করে। জৈব দূষণটা কি? জৈব দূষণ হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, পরজীবীর দ্বারা সৃষ্ট দূষণ। এইসব দুজনে বিওডি বাড়িয়ে দেয়, ডিও কমিয়ে ফেলে, ফলে পানিতে রোগ যেমন কলেরা, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস ছড়িয়ে পড়ে। প্রধান প্রক্রিয়া ও সূচক ইউট্রোফিকেশন, তাপ দূষণ, তেল দূষণ, জৈব রাসায়নিক দূষণ। ওকে, প্রধান প্রক্রিয়া ও সূচক কিগুলো কি? ইউট্রোফিকেশন জিনিসটা কি? যখন কোনো জলাশয়ে নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় উপাদান অত্যধিক পরিমাণ জমা হয় তখন সেখানে শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এই শৈবাল পচনের সময় পানির অক্সিজেনের ব্যবহার করে, ফলে ডিও এর মাত্রা হ্রাস পায়। এর ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়, পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়। ইউট্রোফিকেশনের চিহ্ন হিসেবে পানির রং সবুজাভ লাভ করে। ইউট্রোফিকেশন চিহ্ন হিসেবে পানির রং কী করে? সবুজাভ লাভ করে, পৃষ্ঠ শ্যাওলা স্তর তৈরি হয় এবং তীব্র গন্ধ ছড়ায়। তাপ দূষণ জিনিসটা কি? কারখানায় উষ্ণ বর্জ্য পানি সরাসরি নদী বা খালে ফেললে, কারখানার যে উষ্ণ বর্জ্য পানি সেটা সরাসরি খালে ফেললে পানির তাপমাত্রা বেড়ে যায়। এতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার ফলে মাছ ও জলজ প্রাণী শ্বাসকষ্টে মারা পড়ে। তেল দূষণ কি? সমুদ্র নদীতে তেল ছড়িয়ে পড়লে পানির ওপর এক ধরনের ফিল্ম তৈরি হয়। পানির ওপর কী হয়? এক ধরনের ফিল্ম তৈরি হয়, যা অক্সিজেনের বিনিময়ে বাধা সৃষ্টি করে। এর ফলে মাছের ডিম ও লার্ভা, জলচর পাখির পালক ক্ষতিগ্রস্ত হয় এবং প্রজনন ব্যাহত হয়। ওকে, জৈব রাসায়নিক সূচক। পানির মান নির্ধারণে কিছু সূচক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রবীভূত অক্সিজেন ডিও সাধারণত 5 থেকে 9 ppm, এটা সবাই জানি। ভালো হিসেবে গণ্য বিওডি 3 নিচে। ওকে, আর হলে পানির গুণগত মান সিওডি আর কি এগুলো হার্বিডিটি। ওকে ওকে বাংলাদেশের ট্যানারি বর্জ্যজনিত যে পানি দূষণ। বাংলাদেশের ট্যানারি শিল্প পানি দূষণের অন্যতম বড় একটি উৎস। ট্যানারি বর্জ্যে জৈব অজৈব উভয় প্রকার দূষক থাকে, যা নদীর পানি ও জলজীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। লিমিং পর্যায়ে ক্যালসিয়াম কার্বনেট, সালফাইড ও ক্ষারীয় পদার্থ ব্যবহারের ফলে বর্জ্যের পিএইচ কি হয়? বেড়ে যায় এবং বিষাক্ততা সৃষ্টি করে। ডেলিমিং প্রক্রিয়া অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহারের কারণে জলাশয়ে ইউট্রিফিকেশন ঘটে। যাই হোক, আবার একটু দেখি। বাংলাদেশ ট্যানারি শিল্প পানি দূষণ অন্যতম কারণ। আর ট্যানারি বর্জ্যে জৈব অজৈব উভয় প্রকার দূষক থাকে, যা পানি ও ক্ষতিকর আর কি। লিভিং পর্যায়ে ক্যালসিয়াম কার্বনেট, সালফাইড, ক্ষারীয় পদার্থ ব্যবহারের ফলে বর্জ্যের যে পিএইচ সেটা বেড়ে যায় এবং বিষাক্ততা সৃষ্টি করে। লিভিং পর্যায়ে কী করে? লিভিং পর্যায়ে যে এই ক্যালসিয়াম কার্বনেট, সালফাইড ও ক্ষারীয় পদার্থ ব্যবহারে কী হয়? পিএইচটা বেড়ে যায়। ওকে, এটা বিষাক্ততা সৃষ্টি করে। এরপরে ডিলিমিং প্রক্রিয়া অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহারের কারণে, ডিলিমিং যে প্রক্রিয়া সেখানে কি করে? অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহারের কারণে জলাশয়ে ইউট্রিফিকেশন ঘটে জলাশয়ে। ট্যানিং পর্যায়ে কি হয়? ট্যানিং পর্যায়ে অম্লীয় বর্জ্য ও ক্রোমিয়াম নদীর পানিতে ভারী ধাতু হিসেবে দূষণ ঘটায়। ওকে, ট্যানিং পর্যায়ে কি করে? অম্লীয় বর্জ্য আর হচ্ছে যে এই ক্রোমিয়াম, সেটা হচ্ছে কি ক্রোমিয়াম 3, ক্রোমিয়াম বা 5 নদীর পানিতে ভারী ধাতু দূষণ ঘটায়। আর ফিনিশিং পর্যায়ে কি করে? আবার ফিনিশিং পর্যায়ে রঞ্জক তেল ও সলভেন্ট মিশে পানির ওপরে তৈলাক্ত স্তর তৈরি করে, যা অক্সিজেন বিনিময়ে বাধা সৃষ্টি করে। এই দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি ট্যানারিতে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি বর্জ্য হ্রাস, পুনরুদ্ধার এবং স্লাজে নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। মাটি থেকে ভূগর্ভস্থ জলে আর্সেনিক আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি? এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ঠিক আছে,
বাংলাদেশে আর্সেনিক দূষণ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। ভূগর্ভস্থ জলে খনিজ উৎস, জীবাণু, রাসায়নিক পরিবেশ, মানবিক প্রভাব, স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ। এই আর্সেনিক সম্পর্কিত যে কিভাবে আসে। খনিজ উৎস মাটিতে উপস্থিত আর্সেনোপাই যে মাটিতে যে উপস্থিত আর্সেনোপাইরাইট মাটিতে উপস্থিত আর্সেনোপাইরাইট ও স্করোডাইট আর্সেনোপাইরাইট জাতীয় খনিজ দীর্ঘ সময় সংস্পর্শে পানির সাথে বিক্রিয়া করে আর্সেনিক মুক্ত করে। জীবাণু মাটির আয়রন মাটির আয়রন অক্সাইডে শোষিত আর্সেনিক কিছু ব্যাকটেরিয়ার সাহায্যে আয়রন 3 থেকে আয়রন 2 তে রূপান্তরিত হলে পানিতে মুক্ত হয়। মাটির আয়রন 3 কি করে? অক্সাইডে শোষিত আর্সেনিক এই অক্সাইডে শোষিত আর্সেনিক কিছু ব্যাকটেরিয়ার সাহায্যে F3 থেকে F2 তে রূপান্তরিত হলে পানিতে মুক্ত হয়। রাসায়নিক পরিবেশ পিএইচ রেডক্স পটেনশিয়াল ডিওসি ডিজলভ অর্গানিক কার্বন ডিওসি পানিতে আর্সেনিকের দ্রাব্যতা বাড়ায় বা কমায়। মানবিক প্রভাব কি? অতিরিক্ত টিউবওয়েলের পাম্পিং, কৃষিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তরে পরিবর্তিত আর্সেনিক দূষণের বিস্তার ঘটে। স্বাস্থ্য ঝুঁকি আর্সেনিক দীর্ঘমেয়াদে ত্বক ও ফুসফুস, মূত্রনালীর ক্যান্সার, স্নায়ু ও হৃদরোগ এবং আর্সেনিকোসিস, ত্বকের দাগ ও ঘনত্ব বৃদ্ধি সৃষ্টি করে। প্রতিরোধ আর্সেনিক সেফ নলকূপ ব্যবহার, আয়ন বিনিময় বা আয়রন অক্সাইড ফিল্টার স্থাপন এবং নিয়মিত পানির মান পরীক্ষা ও মনিটরিং করা উচিত। শৈবাল বৃদ্ধিজনিত পানি দূষণ যখন কোনো জলাশয়ের শৈবালের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে ঘন স্তর তৈরি করে তাকে অ্যালগাল ব্লুম বলা হয়। এর মূল কারণ হলো পানিতে নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় পুষ্টি উপাদানের আধিক্য। যখন কোনো জলাশয়ের শৈবালের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে ঘন স্তর তৈরি হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে কিন্তু বলা হয় অ্যালগাল ব্লুম। এর মূল কারণ হলো পানিতে নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় পুষ্টি উপাদানের আধিক্য। পানিতে হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাস জাতীয় যে পুষ্টি উপাদানের এটার হচ্ছে আধিক্য। নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় পুষ্টি উপাদানের আধিক্যটা বেশি থাকে, যা সাধারণত কৃষিক্ষেত্র থেকে সার ও কীটনাশক ধৌত হয়ে জলাশয়ে প্রবেশের ফলে ঘটে। শৈবাল বংশবৃদ্ধির পর পচনের সময় পানির দ্রবীভূত অক্সিজেন কমে যায়, ফলে জলাশয়ে ডেড জোন তৈরি হয়। এই শৈবাল বংশবৃদ্ধির পর পচনের সময় পানিতে দ্রবীভূত ডিও কমে। এর জন্য জলাশয়ে কি হয়? ডেড জোন তৈরি হয়, যেখানে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। এর ফলে পানির স্বচ্ছতা গুণগত মান নষ্ট হয়। আর কি হয়? এবং কখনো কখনো শৈবাল থেকে উৎপন্ন টক্সিন মানবদেহের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। বন্যা ও মাটির ক্ষয়জনিত যে হুমকি। বাংলাদেশে একটি বন্যাপ্রবণ অঞ্চল, ফলে নদী ভাঙন এখানে একটি স্থায়ী সমস্যা। নদীর তীর ভেঙে মাটি নদীর স্রোতে ভেসে গিয়ে নদীর তলায় জমা হয়, এতে নদী ভরাট হয়ে নাব্যতা হারায়। এর ফলে নদীর প্রবাহ ধীরে ধীরে কমে গিয়ে অনেক সময় মরা নদীতে পরিণত হয়। উদাহরণ হিসেবে করতোয়া, বিবিয়ানা, বরাক ও পদ্মা নদী উল্লেখযোগ্য। ঠিক আছে? কি হয়? নদীর তীর বাংলাদেশের একটি বন্যাপ্রবণ দেশ, ফলে নদী ভাঙন এখানে একটি স্থায়ী সমস্যা। নদীর তীর ভেঙে পানির স্রোতে ভেসে গিয়ে নদীর তলায় জমা হয়, এতে নদী ভরাট হয়ে নাব্যতা হারায়। এর ফলে নদীর প্রবাহ ধীরে ধীরে কমে গিয়ে অনেক সময় মরা নদীতে পরিণত হয়। উদাহরণ হিসেবে করতোয়া, বিবিয়ানা, বরাক ও পদ্মা নদী উল্লেখযোগ্য। এগুলো ইতিমধ্যে নাব্যতা হারানোর ঝুঁকিতে রয়েছে। এই প্রক্রিয়ায় শুধু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় না, বরং পানি প্রবাহ ব্যাহত হয়, বন্যা ও দূষণের ঝুঁকিও বেড়ে যায়। আচ্ছা, এখন পানি দূষণ আজকে এই পর্যন্তই। এর পরবর্তী দিন হচ্ছে পানি দূষণের যে প্রভাব, প্রতিরোধ, নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ, এবং বৈশ্বিক উষ্ণায়ন মিঠা পানির উপর যে প্রভাব, ভূগর্ভস্থ পানির স্তর, এইগুলো আছে। পানির বিশুদ্ধকরণ, কীভাবে পানি বিশুদ্ধ করবো? এই পানি বিশুদ্ধকরণ কিন্তু মানে শতভাগ ইম্পর্টেন্ট, যাকে বলা হয়। পানির সংরক্ষণ, আন্তর্জাতিক উদ্যোগগুলো কী কী, মানে এর পরবর্তী দিনে হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার, ক্ষরতা নির্ণয়। এর পরবর্তী দিনে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই। ওকে, তো একটা বিষয় আর কি কমপ্লিট। আসসালামু আলাইকুম, আজকের মতো।